চরমনাই পীর সাহেব ওনাকে অনেক ভালোবাসি। এর আগেও ওনার কিছু আমি চরমনাই পীর সাহেব ওনাকে অনেক পছন্দ করি। পছন্দ করা সত্ত্বেও বরিশাল নির্বাচনের সময় সমালোচনা করেছিলাম। তো আমি উনি গতকাল বক্তব্যটা শুনেছি যে বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করেছেন। আপনারা কি নিশ্চিত হয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? আওয়ামী লীগের যেই 16 বছরের আয় করা অর্থ সেগুলো শেষ হয়ে গেছে, যে অস্ত্র তাদের কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তারা ফিরে আসবে ভারতের সহযোগিতায়, এই বিষয়ে কি আপনাদের কোনো ভয় নাই? তাহলে এই মুহূর্তে কেন আমরা বিভাজন করছি? আমি জামাতে ইসলাম, বিএনপি, চরমোনাই সহ যারা বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী বড় বড় দল আছে সবার প্রতি মায়া করে দয়া করে বলছি, আপনারা আমার প্রতি রাগ করবেন না। আপনারা একত্রে থাকেন। এখন আপনারা যে কথাগুলো বলছেন জনগণ খুবই কষ্ট পাচ্ছে। ফেসবুকে যে কমেন্টগুলো দেখছেন এগুলো আফসোস লীগ আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের বিভ্রান্ত করার জন্য। আফসোস লীগ বোঝেন? বিএনপিকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারা হলো আফসোস লীগ, আবার জামাতকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারাও আফসোস লীগ। আপনাদেরকে পরস্পর দ্বন্দ্বে খেলা শেষ হয় নাই, এখনই ভাগাভাগির দিকে না যাই, একটু ডক্টর ইউনূস স্যারকে সময় দেই, তারপরে আপনারাই ক্ষমতায় যাবেন। আমরা তো ছোট মানুষ। আমার খুব কষ্ট লাগছে যখন দেখি বিএনপি ভাইরা জামাতের সমালোচনা করছে, জামাতের ভাইরা বিএনপি সমালোচনা করছে। আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের মাথার উপরে ভারত নামে একটা রাষ্ট্র বসে আছে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে এখানে আনার ক্ষমতা রাখে? এই বিষয়টা ভুলে যাচ্ছেন। আবার অনেকে ভারতের প্রতি নতজানু আচরণ করছেন। আপনাদেরকে যারা বাহাবা দিচ্ছে তারা ওই আফসোস লীগ। আফসোস লীগের কথায় আপনারা যদি সেই স্রোতে গা ভাসান, আমও হারাবেন, সালাও হারাবেন। এত সহজ না, এত সহজ না। বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি থেকে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না, এত সহজ না। অনেকে ভাবছেন আওয়ামী লীগ চলে গেছে, মুছে দেওয়া এত সহজ না। দায়িত্ব নিয়ে বলছি আমি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে, তার রক্ত এখানে মাটিতে ছড়ায় আছে, সেই রক্ত কোনোদিন এখান থেকে মিশবে না। বিষয়টা হলো আমরা কি চাই? আমরা সেই রক্তেরও বিচার চাই, সেই রক্তের বিচার করতে আমাদের সুযোগ দেন। কিন্তু আওয়ামী লীগ মুছবে না। আমি আপনাদেরকে বলছি, আমার কথা অনেকের বিশ্বাস হবে না। শেখ মুজিবুর রহমান মরার পরে 21 বছর পরে আওয়ামী লীগ আরো শক্তিশালী অবস্থায় আসছে, আরো বেশি নির্যাতন করছে। 73 দুর্ভিক্ষে 74 দুর্ভিক্ষে যত কষ্ট পাইছে মানুষ, হাসিনা তার চেয়ে বেশি কষ্ট পাইছে। তারপরেও হাসিনা আসছে না। আমি বলছি এইরকম ভাবে আমাদের ভুলের কারণে, আমাদের অনৈক্যের কারণে হাসিনা 5 বছর 10 বছর পরে আবার ফিরে আসবে, আরো বেশি নির্যাতন করবে। এগুলো কেন বুঝতেছেন না? আমাদের এখন দরকার কি ছিল? যে ডক্টর ইউনূস সাহেব সবকিছু ম্যানেজ করবেন, সংস্কার করবেন, সংবিধানটা পরিবর্তন করবেন, আইন আদালত পরিবর্তন করবেন, পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে সেটাকে সাজাবেন, আরো যা যা প্রয়োজন আছে আইন কানুন সেগুলো সংস্কার করবেন, স্বাস্থ্য কার্ড ঠিক করবেন, চিকিৎসা ঠিক করবেন। এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেব। ওই সময়টার মধ্যে আমরা একে আরেকজনের পুনদান মানে গুতাইতেছি আমরা। ঠিক আছে, আমি আপনাদেরকে বলতেছি, আরেকজনের পাশায় নখ দিলে আপনার নখটাও গন্ধ করবে। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। এবং এই গন্ধ করছে। আপনারা কেন? আপনারা দেখেন মরহুম গোলাম আজমের দিকে দেখেন, তারা কত ত্যাগ স্বীকার করছে। 11 জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল। তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না। আওয়ামী লীগ নেতারা পর্যন্ত এই হত্যায় সমর্থন দেয়নি। সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আশরাফ সাহেব তিনি বলেছিল জামাতের নেতাদেরকে প্রতীকী শাস্তি দেওয়া হোক। তার মানে কি? শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সমর্থন ছাড়াই এই ফাঁসি দিয়েছিল। তার মনে একটা ক্ষোভ ছিল। আপনারা কি দেখেননি শেখ হাসিনা জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে? এগুলো এগুলো ব্লগিং এর মধ্যে আসলে, ইউটিউবে আসলে অনেক সময় স্ট্রাইক দেবে, কিন্তু বাস্তব তো, ঘটনা সত্য। তাহলে এইরকম একটা ফ্যাসিস্ট কেবল পতন হয়েছে, আর টাকা পয়সা শেষ হয়নি, কর্মীরা মাঠে রয়েছে। এখনো কুমিল্লায় আজকে একটা মেসেজ দিচ্ছে, ভাই আমাদের ইয়েতে মানে কলেজে ছাত্রলীগের ছেলেপেলে আমাদেরকে মারছে, এখনো আছে। গতকালকে গোপালগঞ্জে ছাত্রলীগের ছেলেপেলেরা বিএনপি ছেলেপেলেকে মারছে। জায়গায় জায়গায় এখনো বিরোধী নেতা কর্মীরা এখনো মারছে। আরে ভাই, বিএনপি কে এখনই ক্ষমতায় আসছে? এখনই বিএনপি কে আপনারা 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন? বলেন, একটা দলের
লাখো লাখো কোটি কোটি সমর্থক কর্মী, তাদের মধ্যে অনেক চোর থাকতে পারে, জামাতের মধ্যে থাকতে পারে না, সব দলে খারাপ মানুষ আছে। সামগ্রিকভাবে বিবেচনা করতে হয়। এই গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইয়ে আমরা এই কয়েকদিনে হয়তো বা 100, 200, 500, 600, 1000 মানুষ মারা গেছি, কিন্তু গত 15-16 বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে। ওই মানুষগুলোরও অবদান আছে এই পরিবর্তনের জন্য। মানুষের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি, 15 বছর ধরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়েছে, 15 বছর ধরে। সুতরাং আপনারা অন্যের উস্কানিতে, ভারতের ইন্ধনে, কেউ বলছেন ভারতকে প্রতিবেশী রাষ্ট্র, ভারত বন্ধু বলছেন, এগুলো বলেন না। এগুলো বাংলাদেশের মানুষ ধরছে না। বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ, সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। হ্যাঁ, এত খুলে বলতে হয় না। তাহলে আপনারা কিসের বড়াই করছেন বলেন? আমি যেটা ব্যক্তিগতভাবে চাই, হাসিনা চলে গেছে, বিরোধী রাজনীতি যারা ছিল তারা মিলে একটা সমন্বিত সরকার করবে, অংশীদারিত্বমূলক সরকার, শক্তিশালী সরকার, যেই সরকারটা সংবিধান, রাষ্ট্র পরিবর্তন করতে পারবে, সংস্কার করতে পারবে, যেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু তা না, এখনই গুতাগুতি। এগুলো হইলে আওয়ামী লীগ আবার নিজের রূপে ফিরে আসবে। আপনারা লিখে রাখেন। জাতীয় সঙ্গীত, প্রথমত জাতীয় সঙ্গীত রচনা, এটার ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না। মূলত বাংলাদেশে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে আপনার হলো যে ডেভেলপমেন্ট কর্মসূচি ছিল, উন্নয়ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় করা সহ বিভিন্ন কার্যক্রমগুলো উদ্যোগ ছিল, এখানে স্বাস্থ্যখাত ডেভেলপমেন্ট, এটা তো এগুলো কলকাতার ব্যবসায়ী ছিল ছোট লোক, ওরা কখনোই চায়নি বাংলাদেশের কোনো ভালো। ওরা যখনই বঙ্গভঙ্গ হয়েছে, ঢাকার উন্নতি হচ্ছে, সাথে সাথে আমাদের পিছনে কাটি দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো এইরকম কাটি দেওয়ার একটা ইনভায়রনমেন্টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল। গগন হরকরাল, এটা হলো মূল হলো চিন্তা, তার সুর, তার গীত, সেটাকে রবীন্দ্রনাথ নকল করে, চুরি করে এটাকে জাতীয় একটা গান বানিয়ে ফেলেছে। এই গানের উদ্দেশ্য মোটেও আমাদের স্বাধীন বাংলাদেশের চিন্তা এবং তত্ত্বগত অস্তিত্ব নয়, কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে। আমাদের সুন্দর সুন্দর কথা আছে, আমার সোনার বাংলা, একটু সুন্দর কথা আছে আর বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাকে আমরা ভালোবাসি, সুন্দর কথা, সুন্দর গান। কিন্তু এটার জন্মলগ্নের যে কালো, এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যে তোমরা একটা ভালো সঙ্গীত লেখো, যেটা জাতীয় রবীন্দ্রনাথের ওই পচা ইতিহাসের সঙ্গীতের চেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের বিপ্লবকে রিপ্রেজেন্ট করে, ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে, আমাদের 71কে রিপ্রেজেন্ট করে, 69কে রিপ্রেজেন্ট করে, আবার 24কেও রিপ্রেজেন্ট করে। এরকম একটা মিশায় যদি সুন্দর একটা প্রতিবাদী সত্তা যদি হয় জাতির সঙ্গীত, ঠিক আছে, এরকম যদি কেউ লিখতে পারে, সেটা রিপ্লেস হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে গানগুলো আছে, সেই গানগুলো জাতীয় সঙ্গীতের কাছাকাছি এখনো না। ঠিক আছে, আমার কথা, এটাকে সংস্কার করা যায় কিনা, এটাকে নিয়ে গবেষণা হওয়া দরকার। আরো ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম গান আসে কিনা দেখেন। মানে হলো এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্বতাবাদ।